আচ্ছা, সো আমরা প্রিভিয়াস ক্লাসে সার্কিটের রুল গুলা নিয়ে কয়টা কথা বলছিলাম, ওগুলা জিনিস আমরা পরে আবার ডিসকাস করব। আজকে আমরা আর কি সিরিজ এন্ড প্যারালাল সার্কিট নিয়ে জেনারেল ডিসকাশন করব। এগুলি জিনিস ও লেভেলসে তোমরা পড়ে আসছো। স্টিল আমরা ফার্স্টে ছোট একটা রিক্যাপ করে নিব, যেন সবার আবার মনে পড়ে যায় যে সার্কিটের রুল গুলা কি ছিল, ফর্মুলা গুলি কি ছিল সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের জন্য। ওকে, সো আমাদের 5:20 থেকে 5:30 পর্যন্ত একটা ব্রেক আছে। সো তাহলে আমরা এখন টাইম মতো শুরু করে দিব। যারা পরে আসবে তারা ওই ভিডিও থেকে ফার্স্ট পার্টটুকু দেখে নেবে পরে। ওকে, সো এখন আমরা একটা যদি সিম্পল সিরিজ সার্কিট ড্র করি, যে ফার্স্টে উই হ্যাভ আওয়ার পাওয়ার সাপ্লাই। এখন দেয়ার ইজ অ্যান এমিটার, এটা আমাদের একটা কম্পোনেন্ট, এটা আমাদের আরেকটা কম্পোনেন্ট। নাও দিস ইজ দ্য সার্কিট। সো এখন আমরা সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স গুলি ফার্স্টে নোট ডাউন করে রাখবো, যে সিরিজ সার্কিট কিভাবে বিহেভ করে। So this is resistor 1, this is resistor number 2. এখন প্রত্যেকটা রেজিস্টরের অ্যাক্রসে আমরা একটা করে ভোল্টমিটার অ্যাড করব। সো এই ভোল্টমিটার এখান থেকে আমরা V1 বলতেছি, আর এই ভোল্টমিটারকে আমরা নাম দিলাম V2। এন্ড পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে ওটার নাম কি? এসাস পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দেয় ওটাকে আমরা কি বলি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। তো তাহলে ওইটা হবে আমাদের ইএমএফ এর রিডিং, or total voltage basically, VT or ইএমএফ যেটাই বলো। তো এখন এখানের মধ্যে আমাদের রুল গুলা কেমন? ফার্স্ট অফ অল, একটা সিরিজ সার্কিটের জন্য কারেন্ট অলওয়েজ কি থাকে? সব জায়গায় সেম থাকে। কেন? বিকজ একটা সিরিজ সার্কিটে আমাদের লুপ কয়টা? জাস্ট একটাই লুপ আছে। সো তাহলে এখানে কারেন্টের কি নাই? দেয়ার আর নো অল্টারনেটিভ পাথস ফর দ্য কারেন্ট টু ফ্লো। সো তাহলে দ্য রেট অফ ফ্লো অফ চার্জ সব জায়গায় কি থাকবে? সেম থাকবে। সো তাহলে কারেন্টের ভ্যালু রিমেইনস অলওয়েজ দ্য সেম। সো তাহলে ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা লিখে ফেলি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? নাম্বার 1, current remains the same throughout the circuit, remains the same throughout the circuit। এরপরে ভোল্টেজের কি হয়? যে পাওয়ার সাপ্লাই আর আমাদের ব্যাটারি যে ভোল্টেজটা সাপ্লাই করে, এটা কি করবে? বাকি যে কম্পোনেন্ট গুলি আছে তারা নিজেদের মধ্যে শেয়ার করে নিবে। ঠিক আছে, ভোল্টেজটা শেয়ার হয়ে যায়, কিন্তু শেয়ার হয় একটা সার্টেন রেশিওতে। কোন রেশিও? ইন দা রেশিও অফ রেজিস্ট্যান্সেস। যে যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ঠিক আছে, তো তাহলে এখানের জন্য কি? ভোল্টেজ ইজ ডিভাইডেড or voltage is shared between the components লিখলে ভালো হয়। shared between the components in the ratio of their resistances। এখানে দেয়ারটা কারা? কম্পোনেন্ট গুলি। যে কম্পোনেন্ট গুলার রেজিস্ট্যান্সের রেশিওতে কি হবে? the voltage supplied by the power সাপ্লাইটা শেয়ার হয়ে যাবে। যে যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে, যেই কম্পোনেন্টের রেজিস্ট্যান্স কম তারা কম ভোল্টেজ পাবে। এন্ড লাস্ট ক্লাসে আমরা যে কারশফের রুল পড়ে আসছিলাম, কারশফস লুপ রুল। লুপ রুলটা কি ছিল? ইন আ ক্লোজড লুপ, টোটাল ভোল্টেজ রাইজ এন্ড টোটাল ভোল্টেজ ফল মাস্ট বি দ্য সেম। সো তাহলে হোয়াট ক্যান উই রাইট অ্যাবাউট দিস? যে টোটাল ভোল্টেজ supplied by the power supply is equal to V1 plus V2 নাকি?
যে পাওয়ার সাপ্লাই টোটাল যে ভোল্টেজটা দিবে ওইটা কি হবে V1 প্লাস V2 হবে। ওকে, তো এখন এখান থেকে আমরা অনেক মজার একটা ডেরাইভেশন করতে পারি যে আমাদের টোটাল রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট, এটা ফর্মুলা কি নাবিল? একটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করি? হ্যাঁ ভাইয়া। একটা সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? আমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলাকে সাম করে ফেলি না ডিরেক্টলি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সো এখন এই ফর্মুলাটার একটা ডেরাইভেশন আছে, একদম ছোট একটা ডেরাইভেশন, একদম ইজি জিনিস। আমরা এই ফর্মুলাটা দিয়েই, এই যে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, এই ফর্মুলা দিয়েই আর এই ইকুয়েশন দিয়ে আমরা এটাকে ডেরাইভ করতে পারি। যে আমরা প্রথম যে দুইটা কন্ডিশন লিখলাম না, আর দুইটা ক্যারেক্টারিস্টিক অফ সিরিজ সার্কিট লিখছি, এইটা থেকে আমরা ইজি একটা ডেরাইভেশন দেখতে পারি। সো ওই জিনিসটা দেখে নেই। কি দেখবো এখন? ডেরাইভেশন অফ দ্য ফর্মুলা অফ টোটাল রেজিস্ট্যান্স, derivation of the formula of total resistance in a series circuit. এটা কি প্রত্যেকটা ওই যে ভি ইকুয়াল টু আই আর লেখা লেখা পরে আই সবগুলা কাটা ফেলাইবা এমনি করবা? Yes, ওইটাই। তো আচ্ছা তাহলে আচ্ছা। derivation of the formula of total resistance in a series circuit. তো এখন এখানের মধ্যে কাজটা কি? We know total voltage is equal to voltage across component 1 plus voltage across component 2. এখানে আরো কম্পোনেন্ট থাকতে পারতো, একটা থাকতে পারতো, দুইটা দিয়ে দেখাইতেছি, তিনটা থাকলো, চারটা থাকলো, ডাজন্ট ম্যাটার। as long as it is a series circuit, এই ফর্মুলা অলওয়েজ কি থাকবে? যতগুলি কম্পোনেন্ট আছে সবগুলি কম্পোনেন্টের অ্যাক্রস এর ভোল্টেজের সামেশন মিলে টোটাল ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই সমান হবে। এটা অলওয়েজ ট্রু। সো তাহলে হোয়াট উই ক্যান রাইট ডাউন, নাবিল যেটা বললো ওই জিনিসটাই করব, যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স লেখা যায় না? এখন সিরিজ সার্কিটে তো কারেন্ট সব জায়গায় সেম, সো তাহলে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট। দেন এক নাম্বার রেজিস্টরের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে? ওই আই অ্যামাউন্ট অফ কারেন্টই যাবে। কেন? বিকজ ইন আ সিরিজ সার্কিট কারেন্ট অলওয়েজ রিমেইনস দ্য সেম। সো তাহলে কারেন্ট সেম থাকতেছে, এন্ড ওখানে রেজিস্ট্যান্স কত? এক নাম্বার রেজিস্টরের রেজিস্ট্যান্সকে আমরা নাম দিছি R1। সো তাহলে I ইনটু R1। দেন ইন দ্য সেম ওয়ে কারেন্ট সব জায়গায় সেম, তো কারেন্ট হলো I, আর দুই নাম্বার রেজিস্টরের রেজিস্ট্যান্স কত? R2। সো এখন এখানে দুই পাশ থেকে আমরা কারেন্টকে যদি কমন নেই, সো তাহলে কি লেখা যায়? এখানে যদি কারেন্টটাকে কমন নেই, R1 প্লাস R2, সো তাহলে I কাটাকাটি চলে যায়। সো হোয়াট ডু উই হ্যাভ? আ ফর্মুলা অফ টোটাল রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট। সো টোটাল রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, অর যতগুলি কম্পোনেন্ট থাকবে সবগুলি কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের সামেশন হবে কি? টোটাল রেজিস্ট্যান্স। রাইট সাইডে ডাবল হয়ে যায়। কি ডাবল হয়ে গেল? আই কমন নিলা, হ্যাঁ, আই ইন্টু R1 প্লাস R2, তো এখানে ডাবলের কি আছে? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এইভাবে করে আমরা টোটাল রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট, এটা আমরা ডেরাইভেশন দেখাইতে পারলাম। ওকে, সো এই ডেরাইভেশনটা একদম ইজি ছিল। আমাদের টোটাল রেজিস্ট্যান্স ইন আ প্যারালেল সার্কিট, ওইটার জন্য আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা, যে টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলাটা ডেরাইভ করে দেখাইতে পারি, ওইটা আমরা শিখবো আজকে। সো এইটা গেল আমাদের সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক। কি কি জিনিস? একটা হলো কারেন্ট থ্রু আউট দা সার্কিট সেম থাকে, ভোল্টেজটা শেয়ার হয়ে যায় কম্পোনেন্টদের মধ্যে। কিভাবে? ওই কম্পোনেন্টের রেজিস্ট্যান্সের রেশিওর রেসপেক্টে, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ ইউজ আপ হবে, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে কম ভোল্টেজ ইউজ আপ হবে। সো এটা একদম ইজি ব্যাপার ছিল। তো এইগুলা ছিল আমাদের সিরিজ সার্কিটের পড়া। নাও আমরা যদি প্যারালেল সার্কিট নিয়ে দেখি, প্যারালেল সার্কিটের ব্যাপারটা কেমন। এখন এখানে আমাদের প্যারালেল সার্কিটে ফার্স্ট অফ অল লেটস ড্র আওয়ার পাওয়ার সাপ্লাই। এখন এখানে একটা অ্যামিটার এ,
এখানে একটা অ্যামিটার A1 যে উপরের একটা ব্রাঞ্চের জন্য, নিচে একটা অ্যামিটার A2, এখানে আরেকটা রেজিস্টার, ওকে। সো এখন এই রেজিস্টারের নাম আমি দিচ্ছি R1, এই রেজিস্টারের নাম দিলাম R2। সো এখন রেজিস্টার গুলার অ্যাক্রসে ভোল্টমিটার অ্যাড করে দেই। সো দিস ইজ V1, দিস ইজ V2, আর পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে এটার নাম কি? এসআস EMF. ইএমএফ আর ইলেকট্রোমোটিভ ফোর্স, আর আমরা টোটাল ভোল্টেজও বলতে পারি, যেটাই বলে একই কথা। ওকে, আচ্ছা। সো তাহলে এই ব্যাপারটা গেল যে প্যারালাল সার্কিট, আমরা একটা সবচেয়ে সিম্পল প্যারালাল সার্কিট এরকম দেখতে। ওকে, দ্যাটস ভেরি গুড। এখন আমরা ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স গুলা লিখবো যে একটা প্যারালাল সার্কিটে কারেন্টের কি হয়, ভোল্টেজ গুলার কি হয়। ওকে, সো লেটস সি। Simple parallel circuit love. এটা এটা তো সবচেয়ে সিম্পলটা, এরপর কম্বিনেশন গুলি দিলে তো আরো অনেকগুলা জিনিস আসবে। সো এখন এখানের মধ্যে কি ক্যারেক্টারিস্টিক্স গুলার মধ্যে নাম্বার 1 কি হবে? কারেন্ট ইজ ডিভাইডেড, এই যে এখানে এসে, এই যে এটা একটা কি জাংশন না রিক্তি? এটা তো একটা জাংশন। সো এখন এই জাংশনে এসে কারেন্টটা কি হবে? ডিভাইড হয়ে যাবে না, বলো তো? ওকে, সো তাহলে এখানে এসে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, যে এখান থেকে টোটাল কারেন্ট আসতেছিল আই টি, যে টোটাল কারেন্ট আই টি। এখন উপরে একটা কারেন্ট যাবে I1, নিচে একটা কারেন্ট যাবে I2। সো তাহলে কারেন্ট ডিভাইড হয়ে যাওয়ার, স্প্লিট হয়ে যায় কোথায়? জাংশনে। আবার এই জাংশনে এসে কারেন্ট আবার কি করবে? মিট করবে। সো এখানে কত কারেন্ট আসতেছে? I1 টা এদিক দিয়ে ঘুরে আসলো, I2 টা এই নিচে দিয়ে ঘুরে আসলো। এখন তারা দুজন একসাথে মিলে অ্যাকর্ডিং টু কারশফস ল, যে জাংশন রুল আমরা যেটা পড়ছিলাম, যে এই দুইটা মিলে আবার টোটাল কারেন্ট বানায় ফেলবে আইটি, তাই তো? সো তাহলে এই ব্যাপারগুলো আছে, কিন্তু এই যে কারেন্টটা ডিভাইড হয়, এই জিনিসটা কে বলবা? এই জিনিসটা সাইমা বলবা, যে এই যে কারেন্ট গেল I1 উপরে আর I2 অ্যামাউন্ট অফ কারেন্ট গেল নিচে, এখন কোন কারেন্টটা বেশি হবে, কোন কারেন্ট কম হবে, এটা কার উপরে ডিপেন্ড করে? Resistance. রেজিস্ট্যান্সের উপর। যদি R1 এর ভ্যালু বেশি হয় তো তাহলে কি I1 বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম. ভেরি গুড। সো R1 এর ভ্যালু যদি বেশি হয় মানে উপরের লুপ দিয়ে যদি বেশি রেজিস্ট্যান্স ফিল করে, সো তাহলে ওইটার ভিতর দিয়ে কি করবে? অল্প কারেন্ট পাস করবে। আর নিচের রেজিস্ট্যান্সটা যদি কম হয় তো তাহলে তার ভিতর দিয়ে বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। সো কারেন্টটা স্প্লিট হয়ে যায় জাংশনে, or current gets divided কেমন রেশিওতে? ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস, যে যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে অল্প কারেন্ট পাস করবে, যার রেজিস্ট্যান্স কম তার ভিতর দিয়ে বেশি কারেন্ট পাস করবে। সো এইটা হলো আমাদের জেনারেল রুল। সো তাহলে এইগুলা জিনিস আমরা লিখে রাখি। ফার্স্ট অফ অল কি জিনিস? ফার্স্ট এটা হলো কারেন্ট গেটস ডিভাইডেড, current gets divided in the inverse ratio of resistances of the branches. কি হবে এখানে? The higher the resistance, of a branch, the lower will be the amount of current, and vice versa.
যে যদি রেজিস্ট্যান্স কম হয় তো তাহলে কারেন্ট বেশি হবে এমন টাইপের। সো এটা গেল আমাদের কারেন্টের ব্যাপার। তো এই কারেন্টের এই জিনিসটা আমরা লিখে রাখতে পারি যে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এখানে জাস্ট জাংশনে তিনটা এরকম যে একটা ইনকামিং কারেন্ট আর দুইটা আউটগোয়িং কারেন্ট। সো এরকম যদি তিনটা ব্রাঞ্চ থাকতো তো তাহলে তিনটা এরকম সেপারেট হয়ে যেত, যদি চারটা ব্রাঞ্চ থাকতো চারটা জায়গায় সেপারেট হয়ে যেত, আর চারটা ডিফারেন্ট রেশিও তো এরকম ডিভাইড হইতো এরকম। নাও ভোল্টেজের ব্যাপারটা কি হয় রিক্তি? ভোল্টেজের ব্যাপারটা কি হয়? সেম থাকে। সেম থাকবে। সেম থাকে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপের জন্য, তাই না? যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হ্যাঁ। লুপের জন্য দ্য ভোল্টেজ রিমেইনস দ্য সেম। সো তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেলি যে ভোল্টেজ রিমেইনস দ্য সেম ফর ইচ ইন্ডিভিজুয়াল লুপস। এটা কি অ্যাকর্ডিং টু কারশফস ল, তাই না? সো তাহলে এখানের জন্য আমাদের কি থাকে, এই রুলের জন্য যে ফর দিস স্পেসিফিক সার্কিট, যে সবচেয়ে সিম্পল প্যারালাল সার্কিটের জন্য কি হবে, টোটাল ভোল্টেজ is equal to voltage through loop number 1 is equal to voltage through loop number 2। যে লুপ নাম্বার 1 এর ভিতর দিয়েও টোটাল ভোল্টেজ সমান ভোল্টেজ পাবে, লুপ নাম্বার 2 এর ভিতর দিয়েও এই ইকুয়াল অ্যামাউন্ট অফ ভোল্টেজটাই পাবে সে। ঠিক আছে? নাও এইগুলা গেল আমাদের সিম্পল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা লিখে রাখলাম। দেন अगेन এই ডেরাইভেশনটা আবার করতে হবে, যে ডেরাইভেশন অফ দা ফর্মুলা অফ টোটাল রেজিস্ট্যান্স ইন আ প্যারালাল সার্কিট। Derivation of the formula of total resistance in a parallel circuit। এটার জন্য কিভাবে করা যায় নাবিল, আইডিয়া আছে? এটা আমরা কিভাবে ডেরাইভ করতে পারি? সিরিজ সার্কিটটা তো বললা, প্যারালালেরটা কিভাবে করা যায় বলো তো? এই চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আমরা এখানের মধ্যে করে ফেলি। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, বুঝছো? টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এটা ইউজ করব। এটা ইউজ করে কিভাবে আসবে আমরা দেখি। সো হোয়াট ইজ দিস? টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট থ্রু লুপ নাম্বার 1 প্লাস কারেন্ট থ্রু লুপ নাম্বার 2। তো এখন এখানের জন্য হোয়াট উই ক্যান রাইট ডাউন, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো কারেন্ট ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লেখা যায় না? সো তাহলে হোয়াট উই ক্যান রাইট ডাউন ওভার হিয়ার, টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। I1 ইজ ইকুয়াল টু কি হবে, V1 বাই R1। I2 ইজ ইকুয়াল টু কি হবে, V2 বাই R2, সরি V2 বাই R2, নাকি? সো এরকম লেখা যায় না? এখন দেখো এখানের মধ্যে আমাদের ভোল্টেজ গুলা, এই যে ভোল্টেজ গুলা কি সবগুলা সেম না? টোটাল ভোল্টেজ V1 V2 সবগুলো ইকুয়াল। সো তাহলে হোয়াট উই ক্যান ডু ওভার হিয়ার, তাদেরকে জাস্ট V লিখতে পারি, V বাই RT is equal to V by R1 plus V by R2। কেন এরকম লিখতে পারছি? Because VT is equal to V1 is equal to V2 and এটাকে আমরা সবগুলাকে V দিয়ে রিপ্রেজেন্ট করলাম। নাও V গুলাকে কমন নিলে পরে কি হয়ে যাবে, কাটাকাটি করে ফেলা যাবে নাকি? V into 1 by RT is equal to
V কমন নিলে 1/R1 প্লাস 1/R2, রাইট? সো তাহলে V কাটাকাটি চলে যায়। সো হোয়াট ডু উই হ্যাভ? 1 by total resistance is equal to 1 by resistance of loop number 1 plus 1 by resistance of loop number 2. So this is the formula of total resistance in parallel circuit. Okay, so এইটা হলো আমাদের প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের ডেরাইভেশন। সো এখন আমাদের 5:30 পর্যন্ত ব্রেক নামাজের, তোমরা নামাজ পড়ে আসো, এরপর আমরা 5:30 থেকে এখান থেকে আবার রিজিউম করব। ওকে, সেম লিংকে ক্লিক করলেই হবে। তখন আমি গ্রুপে আবার বলে দিব যে সেম লিংকে ক্লিক করলে তখন ক্লাস রিজিউমে ঢুকতে পারবা। ক্লাস করতে পারবে না আর কি, ও গ্রামে গেছে তো হঠাৎ, ওর ফ্যামিলি প্রবলেমের জন্য। তো ঠিক ওটা আছে, বলতে আর কি তোমাকে। এমনিও বলছো পড়া সব শেষ আর কি, লাইক আপ টু মানে আজকে ক্লাস। ঠিক আছে, এটা প্রবলেম নাই। গ্রামে গেছে, এটা পরে আসবে, দেখে নিবে। আচ্ছা, সো তাহলে আমরা সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের একদম সবচেয়ে সিম্পল সিরিজ এন্ড সিম্পল প্যারালাল সার্কিটের জন্য রুল গুলা দেখে নিয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি ছিল, ফর্মুলা গুলি কি কি ছিল, এগুলো আমাদের সবই ও লেভেলস এর পড়া। তো এগুলিতে বুঝতে হোপফুলি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট এই ডেরাইভেশন গুলি দেখাইছে কেন? বিকজ এগুলি তোমাদের স্টুডেন্ট বুকে আছে, তো তার মানে ওরা এক্সামে দিতেই পারে, বুঝছো? তো তাহলে এক্সামে দিলে পরে যেন এগুলা ডেরাইভ করতে কোনো প্রবলেম ফেস না করে, এর জন্য তোমাদেরকে আলাদা করে দেখায় রাখা হয়েছে যে হাউ টু ডেরাইভ দ্য ফর্মুলা অফ টোটাল রেজিস্ট্যান্স ইন আ প্যারালাল সার্কিট, হাউ টু ডেরাইভ দ্য ফর্মুলা অফ টোটাল রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট। আচ্ছা, সো এখন এই ফর্মুলাগুলি ডেরাইভ করা শেষ, দ্যাটস ভেরি গুড। এখন একটু আগে যে তোমরা হাসাহাসি করতেছিলে যে ওইটা সিম্পল প্যারালাল সার্কিট কিভাবে হয়, বিকজ এখানে আমাদের কম্বিনেশন সার্কিটও আসে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি কম্বাইন্ড সার্কিট, কম্বাইন্ড সার্কিট অ্যাজ ইন তাকে আমাদের সিরিজ প্যারালাল সবগুলি রুল একসাথে ইনকর্পোরেট করে দেন আমাদের কেস বাই কেস স্টাডি করতে হবে। তো তাহলে কম্বাইন্ড সার্কিট গুলির কাজগুলা কেমন কি হবে আমরা দেখি। দুই টাইপের কম্বাইন্ড সার্কিট তোমাদের থাকতে পারে। ওকে, দুই টাইপের কম্বাইন্ড সার্কিট কেমন কেমন ওই দুইটা জিনিস আমরা দেখি। এই দুইটা আলাদা আলাদা কম্বাইন্ড সার্কিটের ম্যাথ গুলো আমরা দেখে নিব, তাহলে যেন তোমাদের কোনো টাইপের সার্কিটে প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা, সো আমরা এখানের মধ্যে একটা কম্বাইন্ড সার্কিটের টাইপ দেখি কেমন আসতে পারে। দিস ইজ অ্যান অ্যামিটার, দিস ইজ আ রেজিস্টর আর, এটা হইতে পারে আমাদের এক টাইপের কম্বাইন্ড সার্কিট। তো এটা আমাদের কিভাবে ট্যাকেল করা লাগবে এটা আমরা দেখব। সো দিস ইজ R1, দিস ইজ R2, ওকে, এন্ড R1 এর অ্যাক্রস এর ভোল্টেজটাকে বলবো আমরা V1, R2 এর অ্যাক্রস এর ভোল্টেজটাকে আমরা বলবো V2। আচ্ছা, আর শুধু আর এর অ্যাক্রস এর ভোল্টেজটাকে বলবো V, এন্ড টোটাল ভোল্টেজটা হলো VT অর ইএমএফ। সো এমন টাইপের একটা সার্কিট আসতে পারে, অর এমন টাইপের আসতে পারে। কেমন টাইপের এটা আমরা ড্র করি। সো দিস ইজ ইয়ার পাওয়ার সাপ্লাই, this is the emitter,
এমিটার গুলা দেই নাই, এখানে এমিটার এড করে দেই। দিস ইজ এমিটার A1, দিস ইজ এমিটার A2। তো এখন এখানে রেজিস্টার R1, R2, R3, দেন এখানে ভোল্টমিটার গুলি ড্র করে দেই। V1, V2, V3 আর টোটাল ভোল্টেজ হলো VT। আচ্ছা, সো এখন এরকম আমাদের দুই টাইপের কম্বাইন্ড সার্কিট আসতে পারে। একটা দেখো কেমন ভাবে ড্র করছি প্রথমটার জন্য, যে লেফট হ্যান্ড সাইডের কম্বাইন্ড সার্কিটটা দেখো দেখতে কেমন। ফার্স্ট অফ অল দেয়ার ইজ আ সিঙ্গেল রেজিস্টর, যে কি কোন ব্রাঞ্চের বাইরে, ঠিক আছে, সে একদম মেইন ব্রাঞ্চের সাথে লাগানো, তাই না সায়মা? যে এই যে আমাদের শুধু একটা রেজিস্টর যেটা আর, ওইটা কি মেইন ব্রাঞ্চের সাথে সে লাগানো। সো তাহলে সে কি পাবে, কত কারেন্ট পাবে? টোটাল কারেন্ট নাকি I1 নাকি I2 বলো তো? টোটাল কারেন্ট। Total current. সে টোটাল কারেন্টটাই পাবে, বিকজ ইট ইজ কানেক্টেড টু দ্য মেইন ব্রাঞ্চ। ভেরি গুড। সো এখন R1 যে রেজিস্টরটা, সে কতটুকু কারেন্ট পাবে? I1 অ্যামাউন্ট অফ কারেন্টটা, যে এমিটার A1 এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে ওই কারেন্টটাকে পাবে, তাই না? আর R2 যেই রেজিস্টরটা আছে নিচের লুপে, ওইটা কি করবে? A2 রেজিস্টরের ভিতর দিয়ে যেই কারেন্টটা পাস করতেছে ওই অ্যামাউন্ট অফ কারেন্টটা পাবে। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের যেই কাজটা করা লাগবে, প্রত্যেকটা কেসকে আমাদের এরকম স্টেপ বাই স্টেপ ফলো করা লাগবে, যে অ্যাকচুয়ালি কোনটার মধ্যে কি হচ্ছে। এইখানে তুমি ডিরেক্টলি বলতে পারবা না, দেখো মারিয়া, যে এখানের মধ্যে এই সার্কিটের জন্য তুমি ডিরেক্টলি বলতে পারবা না যে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু V1, বিকজ ইট ইজ নট। ঠিক আছে, টোটাল ভোল্টেজটা V1 একা পাবে না, বিকজ এই প্যারালেল লুপ ছাড়াও, ঠিক আছে, এই প্যারালেল লুপ ছাড়াও তার পাশে কি আছে, একটা মেইন ব্রাঞ্চে লাগানো একটা রেজিস্টর আছে। সো তাহলে এটা এখানের মধ্যে কাজটা কেমন কি হবে? এখানে কাজটা হবে এরকম, যে এই রেজিস্টরটা সে একটা ভোল্টেজ নিয়ে নিবে। ওকে, পাওয়ার সাপ্লাই যে টোটাল ভোল্টেজটা সাপ্লাই করতেছে, মারিয়া বুঝতেছো কি বলতেছি? পাওয়ার সাপ্লাইটা যে টোটাল ভোল্টেজটা সাপ্লাই করতেছে, এই টোটাল ভোল্টেজের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ এই রেজিস্টরটা নিজেই নিয়ে নিল। এখন রিমেইনিং যে ভোল্টেজটা থাকবে, ওই রিমেইনিং ভোল্টেজটা কি হবে? এই লুপের মধ্যে রিজেনারেট হবে, যে সে ওই রিমেইনিং ভোল্টেজটা পাবে V1, V2 ও কি হবে? V1 এর সমান হবে। এই যে তারা দুজন একজন আরেকজনের প্যারালেলে আছে না, তো তাহলে এই দুইটা ব্রাঞ্চে, এই যে দুইটা লুপ, উপরে R1 নিচে R2, তাদের সাথে তো সিরিজে আর কেউ নাই। এই উপরের ব্রাঞ্চে R1 এর সাথে সিরিজে অন্য কোনো কম্পোনেন্ট আছে বলো তো মারিয়া? আচ্ছা, আর নিচে যে R2, এই লুপের সাথে আমাদের কি নাই, অন্য কোনো কম্পোনেন্ট নাই। সো তাহলে R1 আর R2 তারা ডিরেক্টলি জাস্ট একজন আরেকজনের প্যারালেলে থাকে, আর প্যারালেলে আছে এখানের জন্য। সো তাহলে V1 আর V2 কি হবে? সমান সমান হবে। বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, সো তাহলে এখানের জন্য অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কেমন হবে, এখানের জন্য আমাদের সিচুয়েশনটা হবে এরকম। ব্যাপারটা খেয়াল করো কি হয়, যে আমরা যে লাস্ট দিন লুপ রুল পড়ছিলাম, মনে আছে? লাস্ট দিন যে আমরা কারশফের লুপ রুলটা পড়ছিলাম, ওই লুপ রুল ফলো করে আমরা একটা জিনিস দেখবো এখন। সো রিক্তি আমাকে এটার মধ্যে হেল্প করবা, যে এখানের মধ্যে লুপ গুলা কোনগুলা। ওকে, সো এখন দেখো এটার ইয়ে তো ওয়াও, এখানে তো আরো বেড়ে গেছে। ওকে, সো এখন আমরা দেখি, এই যে আমরা একটা লুপ ড্র করলাম, এই লুপটা কি কোন কোন দুইটা কম্পোনেন্টের ভিতর দিয়ে গেছে বলো তো রিক্তি? এটা কি একটা লুপ হয়েছে না, একটা কমপ্লিট লুপ হয়েছে না, যে পজিটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে শুরু করলাম, দেন আবার ঘুরে ওখানে ফেরত গেছি। তো তাহলে এটা একটা লুপ হইলো নাকি? হ্যাঁ, আর কম্পোনেন্ট হচ্ছে আর আর আর1।
ভেরি গুড। সো তাহলে কম্পোনেন্ট দুটো হলো আর এন্ড আর1। সো এখন এই যে লুপটা, এই লুপের মধ্যে ভোল্টেজ রাইজ করতেছে কোন জায়গায় বলো তো? ভোল্টেজ ইজ ইনক্রিজিং এট দ্য পাওয়ার সাপ্লাই, তাই না? ওকে, সো তাহলে এখানের জন্য আমরা লিখি যে ফর দ্য হোয়াইট লুপ, সরি, সো এখানের জন্য যদি আমরা লিখি যে ফর দ্য হোয়াইট লুপ what will happen? Total voltage is equal to V plus V1, নাকি? সো তাহলে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করতেছে ওটা কে কে পাচ্ছে? V, দ্যাট ইজ একদম বাইরে যে মেইন ব্রাঞ্চের সাথে লাগানো যে রেজিস্টরটা আছে সে, আর উপরের লুপে যেই আমরা লুপটা ড্র করছি ওখানে R1 এর ভিতর দিয়ে যাচ্ছে, সো R1। তো R1 এর অ্যাক্রসে ভোল্টেজটাকে V1 বলতেছি, তো সে পাবে বেসিক্যালি। তো এরকম, এন্ড এরকম সেম ওয়েতে যদি আমরা দেখি, এখন যদি ব্লু কালারের একটা লুপ ড্র করি, এখন দেখো হোয়াট হ্যাপেন্স। এখন কি হইলো? এই যে লুপটা ড্র করলাম, ব্লু কালারের লুপটা, এই ব্লু কালারের লুপটা কি একটা কমপ্লিট লুপ হইছে? আচ্ছা, সো এখন এটা কোন কোন কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করতেছে? ভেরি গুড। সো তাহলে ফর দা ব্লু লুপ, সরি, ফর দা ব্লু লুপ কি হবে? টোটাল ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ফল। সো তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ হলো ভি, আর আর টু এর অ্যাক্রসে ভোল্টেজ হলো V2। সো তাহলে এখানের মধ্যে দেখো কাজটা কি, টোটাল ভোল্টেজ হলো সেম, ভি তো সেম। তো এখন ব্যাপারটা দেখো, আমরা ব্যাপারটা এমন লিখতে পারি, দেখো তো নাবিল, এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। সো এখন তাহলে ভিটি ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি1, আবার ভিটি ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি2, নাকি? সো তাহলে হ্যাঁ ভাইয়া। প্লাস মাইনাস আমাদের চলে যায়, সো তাহলে ভি1 আর ভি2 কি আসে? সমান সমান হয় না? জি ভাইয়া। তো তাহলে সিন্স দুইটা কম্পোনেন্ট কি আছে, একজন আরেকজনের প্যারালেলে আছে, সো তাহলে কি হবে? দুইটা কম্পোনেন্ট একজন আরেকজনের প্যারালেলে থাকলে পরে দ্য টোটাল ভোল্টেজ দে উইল গেট উইল বি ইকুয়াল। তো তাহলে V1 আর V2 কি হবে? সমান সমান হবে, তাই তো? কিন্তু V1 and V2 are not equal to the total voltage of the power supply. তারা পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা পাবে না। কেন তারা ফুল ভোল্টেজটা পাবে না? বিকজ মেইন ব্রাঞ্চের সাথেই অলরেডি একটা কম্পোনেন্ট লাগানো আছে, তাই না? সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কি হবে না, প্যারালেলে থাকলে ভোল্টেজ সেম হবে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট সে একাই পুরা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে। ওকে, সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে অনেকজনই প্যারালেল সার্কিটের জেনারেল ক্যারেক্টারিস্টিক এর জন্য বলে দিছে এটা হলো সিম্পল প্যারালেল সার্কিট। যে প্যারালেল সার্কিটের জেনারেল ক্যারেক্টারিস্টিক দেখলে পরে কি মনে হইতে পারে? এখানে মনে হইতে পারে যে টোটাল ভোল্টেজ অফ দা পাওয়ার সাপ্লাই ইজ ইকুয়াল টু কি, এক নাম্বার লুপ টোটাল ভোল্টেজটা পাবে, দুই নাম্বার লুপও টোটাল ভোল্টেজটা পাবে, এরকম মনে হইতেছে। কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কি, যে তোমার লুপ ওয়াইজ কনসিডার করতে হবে। এখানের মধ্যে ব্যাপারটা এমন কাহিনী হয় নাই কেন? বিকজ মেইন ব্রাঞ্চে অন্য কোনো কম্পোনেন্ট নাই, তাই তো? এই সিম্পল প্যারালাল সার্কিটে মেইন ব্রাঞ্চে অন্য কোনো কম্পোনেন্ট নাই, তো তাহলে দুইটা প্যারালেলে থাকা কম্পোনেন্ট কি পাইছে? একাই ফুল ভোল্টেজ পাইছে। কিন্তু এই কম্বাইন্ড সার্কিটের জন্য এখানের মধ্যে কি মেইন ব্রাঞ্চে অন্য একটা কম্পোনেন্ট লাগানো আছে, সো তাহলে প্যারালেলে থাকা মানেই যে তারা পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা পাবে এমন কোনো গ্যারান্টি নাই। অলরাইট, সো এই ব্যাপারটা খুবই কেয়ারফুল থাকা লাগবে ক্যালকুলেশনের সময়। আমরা ক্যালকুলেশন দেখবো অনেকগুলা, তো ওখানের মধ্যে থেকে আমাদের কনফিউশন গুলি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেন আরেকটা জিনিস এখানের মধ্যে কি, যে আমাদের টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট, এখানে আমাদের টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট কিভাবে বের করব? এটাকে বলবা সাইমা, সাইমা বলো তো,
এই কম্বাইন্ড সার্কিটের জন্য যে লেফট হ্যান্ড সাইডেরটার জন্য টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করা যেতে পারে? অনেকগুলি ওয়ে আছে, তুমি যে কোনো একটা বলো, সমস্যা নেই। আগে হচ্ছে কি R1 আর R2 এর হচ্ছে কি রেজিস্ট্যান্স বের করব যদি প্যারালাল আছে, তারপর করার পর আর এর সাথে বের করব, ওর সিরিজ আছে, ওর সাথে প্লাস করে দিলে হয়ে যাবে। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কি করা লাগবে? দেখো সাইমা যে কথাটা বলছে এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট রুল, এন্ড এটা ফলো করাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। যে কি করবা তোমরা, দেখো R1 এন্ড R2 তারা কি আছে, একজন আরেকজনের সাথে প্যারালেলে আছে। সো তাহলে এই প্যারালেল ব্রাঞ্চের জন্য আমরা ফার্স্টে টোটাল রেজিস্ট্যান্সটা বের করব। হাউ উইল উই ডু দ্যাট? একটা প্যারালেল ব্রাঞ্চের জন্য টোটাল রেজিস্ট্যান্স এইভাবে বের করব যে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালেল ব্রাঞ্চ। আর পি দিয়ে কি বুঝাচ্ছি? আর পি দিয়ে মিন করতেছি যে প্যারালেল ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই R1 প্লাস 1 বাই R2। সো এইভাবে করে কি বের করব, উই উইল ডিটারমাইন দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালেল ব্রাঞ্চ। এখন প্যারালেল এই ব্রাঞ্চটার সাথে, হ্যাঁ, এই যে আমাদের প্যারালেল যে লুপটা আছে এইটার সাথে মেইন ব্রাঞ্চটা কি সিরিজে না, বলতো সাইমা? জি ভাইয়া। তো তাহলে এটার জন্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট যদি বলি, হাউ উইল উই ডিটারমাইন দ্যাট? টোটাল রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু আর, যে যে নাকি মেইন ব্রাঞ্চে আছে ওই আর প্লাস প্যারালেল ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স আর পি। তো তাহলে এখানের জন্য আমাদের সো আর টি ইজ ইকুয়াল টু কি হবে? আচ্ছা এখানে ফার্স্ট স্টেটমেন্টটা লিখে নেই আমরা একটা, কি জিনিস, দ্য প্যারালেল ব্রাঞ্চ the parallel loop is in series with the resistor R which is in the main branch. So তাহলে total resistance in the circuit will be R, যে নাকি মেইন ব্রাঞ্চে আছে, প্লাস প্যারালেল ব্রাঞ্চের জন্য টোটাল যে রেজিস্ট্যান্সটা হচ্ছে ওই জিনিসটা। সো তাহলে দিস উইল বি দ্য ফর্মুলা। এটা জাস্ট আমরা জেনারেল কোন ফর্মুলা হিসেবে আমরা ডিরেক্টলি ইউজ করব না, আমাদের সার্কিট দেখেই ফার্স্টে কনক্লুশনে জাম্প করলে হবে না। আমাদের প্রত্যেকটা সার্কিটের প্রত্যেকটা কম্পোনেন্টের কম্বিনেশন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। আমি যেরকম কম্বিনেশন বললাম এমন না দিয়ে এরকমও দিতে পারে। কি দিতে পারে, মেইন ব্রাঞ্চে একটা কম্পোনেন্ট আছে, মেইন ব্রাঞ্চে তোমাকে দুইটা কম্পোনেন্ট ওয়ালা সার্কিটও দিতে পারে, যে মেইন ব্রাঞ্চে দুইটা কম্পোনেন্ট আছে আবার প্যারালেল ব্রাঞ্চে দুইটা কম্পোনেন্ট আছে, দেন তাদের টোটাল রেজিস্ট্যান্স কিভাবে পাবা? সো কি করবা, মেইন ব্রাঞ্চের দুইটা কম্পোনেন্টের সামেশন প্লাস প্যারালেল ব্রাঞ্চের টোটালটা বের করে তিনটা একসাথে প্লাস করলে যেটা পাবো দ্যাট উইল বি দা টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট। সো হোয়াট উই উইল হ্যাভ টু ডু, আমরা প্রত্যেকটাতে কেস বাই কেস বেসিসে সলভ করতে হবে। সো আমরা এই সার্কিটের জন্য স্পেসিফিক্যালি যেটা ড্র করছি এইটার জন্য বের করে দেখাইলাম যে হাউ টু ডিটারমাইন দা টোটাল রেজিস্ট্যান্স অফ দিস স্পেসিফিক সার্কিট। তো এইভাবে করে আমাদের ডিল করা লাগবে। ওকে, তো এখন এইভাবে করা যায়। নাও এখানের মধ্যে আমরা আরেকটা জিনিস বলতে পারি, কি জিনিস, এই কম্বাইন্ড সার্কিটের জন্য যে এখন রাইট হ্যান্ড সাইডেরটা যদি আমরা দেখি, এখন লামিয়া বলবা। ওকে, এখন এই প্যারালাল সার্কিটের জন্য, প্যারালাল তো না, এটা কম্বাইন্ড সার্কিট একটা। সো এই কম্বাইন্ড সার্কিটের জন্য লামিয়া দেখো, আমরা যদি ব্রাঞ্চটা ড্র করি, লেটস সি। আচ্ছা, সো এখন এখানের জন্য আমরা ফার্স্টে হোয়াইট লুপটা ড্র করি। এই তোমার হোয়াইট লুপটা কি দেখতে পাইতেছো? জি। এখন আর কি থিকনেস কমাই দিছে। ওকে, সো তাহলে দিস ইজ দা হোয়াইট লুপ। তো এখন এই হোয়াইট লুপের মধ্যে বলো তো কয়টা কম্পোনেন্ট আছে? R1 আর R2। R1 আর R2। আর এখানে R1 আর R2 হলো ভোল্টেজ ইউজ করার কম্পোনেন্ট, আর ভোল্টেজ রাইজ করার কম্পোনেন্ট আর সাপ্লাই করার কম্পোনেন্টটাকে পাওয়ার সাপ্লাইটা আছে, তাই না? সো তাহলে
ওই জিনিসটা যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা রাইজ করবে আর R1 এন্ড R2 টা ভোল্টেজটা ফল করবে। ওকে, ভেরি গুড। সো এখন তাহলে আমরা আবার লিখি সেম জিনিস যে ফর দ্য হোয়াইট লুপ, সরি কি লিখবো, ফর দ্য হোয়াইট লুপ টোটাল ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু দুইটা কম্পোনেন্ট, কে কত ভোল্টেজ পাবে, R1 পাবে V1, R2 পাবে কি V2, তাই তো? সো তাহলে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। এখন আমরা যদি ব্লু লুপটা ড্র করি, ব্লু লুপটা দেখো কি হয়। ব্লু লুপটা দেখতে পাইছো কোনটা, নিচেরটা আর কি, ঠিক আছে? সো তাহলে এখন ব্লু লুপের জন্য বলো তো কি হবে, ব্লু লুপের জন্য এখানে ভোল্টেজ রাইজ করবে কোথায় আর ফল করবে কোথায় কোথায়? রাইজ করবে VT তে আর ফল করবে R3 তে। আর কোন কম্পোনেন্ট আছে ফল করার মতো? না, মেইন ব্রাঞ্চে কোনো কম্পোনেন্ট আছে এটা? এখানে মেইন ব্রাঞ্চে কোনো কম্পোনেন্ট নাই, জাস্ট একটাই আছে কি R3, তাই তো? সো তাহলে ফর দ্য ব্লু লুপ, সরি দূর বারবার এখানে পেন্সিল চেঞ্জ করতে ভুলে যাইতেছি। সো তাহলে ফর দ্য ব্লু লুপ কি হবে, টোটাল ভোল্টেজ উইল বি ইকুয়াল টু V3। সো তাহলে V3 একাই কি পাচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা পাচ্ছে, বিকজ মেইন ব্রাঞ্চে কোনো কম্পোনেন্ট লাগানো নাই। সো তাহলে এই লুপের মধ্যে সেই একমাত্র কম্পোনেন্ট ভোল্টেজ ইউজ করার মতো, সো তাহলে সে একাই কি পাবে, পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা পাবে, তাই না? তো তাহলে সে একাই পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা পাচ্ছে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান সে দিস। ওকে, সো এখন তাহলে এখানে থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে বলতো? এখানে থেকে একটা জিনিস আমরা বলতে পারতেছি, হোয়াট ইজ দ্যাট? উই ক্যান সে দ্যাট এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 2। সো তাহলে VT is equal to V1 plus V2, আবার VT is equal to V3। সো তাহলে V1 plus V2 is equal to কি V3 হয় না বলো তো লামিয়া? জি ভাইয়া। তো তাহলে V1 plus V2 is equal to V3। সো তাহলে উপরের লুপে কম্পোনেন্ট হলো দুইটা, তো তাহলে তারা দুইজন মিলে টোটাল ভোল্টেজটাকে শেয়ার করতেছে। আর নিচের লুপের মধ্যে কম্পোনেন্ট জাস্ট একাই আছে, সো তাহলে সে একাই কি পাবে, পাওয়ার সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটা পাবে, রাইট? সো এইভাবে করে আমাদের ম্যাথগুলি করা লাগবে বেসিক্যালি। ওকে, সো এখন এই জিনিসটা গেল। এখন আমরা লুপ রুলটা লাস্ট ক্লাসে আমরা বই দেখে একবার করছিলাম, এখন আমরা এই ডায়াগ্রাম দেখে আরেকবার একটু এই জিনিসটা সলভ করে রাখবো। লুপ রুলের ব্যাপারটা, যে লুপ রুল যে জাস্ট আমাদের পাওয়ার সাপ্লাই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত যাবে এমন না, যে কোনো একটা কমপ্লিট লুপ নিয়ে কনসিডার করলেই কিন্তু হয়। সো তাহলে এই লুপ রুলের এই ব্যাপারটা নিয়ে আমাকে হেল্প করবা কে? জেরিন, ঠিক আছে? জেরিন আমাকে বলবা কোনটা কি হবে। দাঁড়াও আমি একটু লুপটা ডিফাইন করে নেই ভালো মতো, তাহলে পরে বুঝতে পারবা। আচ্ছা, তো এখন এখানের জন্য জেরিন দেখো, আমি লুপটা ফার্স্টে বলি, লুপটা বলার আগে ফার্স্টে একটু এখানে কয়েকটা জিনিস ডিফাইন করে নিই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং, কারেন্ট I1 যাচ্ছে উপরে আর কারেন্ট I2 যাচ্ছে নিচে। ওকে, আচ্ছা দাঁড়াও আমি একটু ডিফারেন্ট, না সাদা এটাই ঠিক আছে, লুপের জন্য আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করব। ওকে, এন্ড এখানের জন্য আমি একটা ডিফারেন্ট কালার কোড ইউজ করি, লাইক ব্লু। আচ্ছা ব্লু তো করছি, একটু আগে গ্রিন করি এখন। সো এখন I will be considering the loop in অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। মনে করো যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে লুপটাকে কনসিডার করতেছি। ওকে, তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে লুপটাতে ঘুরবো। তো এটা কি আমার একটা কমপ্লিট লুপ না বলতো জেরিন? যে এই পয়েন্ট থেকে
লেট মি শো ইউ যে এই পয়েন্ট থেকে দূর তরিকা এই যে দিস ইজ মাই পয়েন্ট এক্স, দিস ইজ মাই পয়েন্ট ওয়াই, ওইটা দরকার নেই, ওটা ডিফাইন করা দরকার নেই। সো আমি পয়েন্ট এক্স থেকে আমার জার্নি শুরু করব, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাব, দেন আবার পয়েন্ট এক্স এ ফেরত আসবো। সো এখানে কি আমার একটা কমপ্লিট লুপ হবে না বলতো জেরিন? হ্যাঁ। ওকে, সো এখন দেখো আমি পয়েন্ট এক্স থেকে আমার জার্নি শুরু করতেছি। সো পয়েন্ট এক্স থেকে জার্নি শুরু করে আমি ফার্স্টে কোথায় যাব? নিচে। ওকে, সো পয়েন্ট এক্স থেকে আমি আমার জার্নি শুরু করে নিচে যাচ্ছি। সো অ্যাজ আই এম গোয়িং ডাউনওয়ার্ড এন্ড আমি কি করলাম? R3 এর ভিতর দিয়ে গেলাম। দেখো তো R3 এর ভিতর দিয়ে কারেন্টের ডিরেকশন আর R3 এর ভিতর দিয়ে আমি যে লুপটা কনসিডার করতেছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই দুটা কি সেম আছে নাকি ডিফারেন্ট? যে কারেন্টের ডিরেকশনটা এন্ড লুপ যে আমি কনসিডার করতেছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এখানে কারেন্টের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশনটা আমি হোয়াইট কালার অ্যারো দিয়ে ড্র করছি, আর লুপের ডিরেকশন আমি গ্রিন কালার অ্যারো দিয়ে ড্র করছি। দুইটা কি সেম ডিরেকশনে নাকি অপোজিট ডিরেকশনে বলো তো জেরিন? সেম ডিরেকশন। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে R3 এর ভিতর দিয়ে the voltage will be then what? Positive or negative? পজিটিভ। পজিটিভ। যেহেতু কারেন্টের ডিরেকশন আর আমাদের লুপ কনসিডারেশনের ডিরেকশন মিলে গেছে, সো তাহলে that will be positive. So this is V3 which is positive. Now প্লাস এখন আমরা যাই, আমরা লুপটা তো কভার করতে হবে, ফুল লুপটা। সো আমি লুপ বরাবর এরকম যাচ্ছি। ওকে, আমি লুপ বরাবর এমন যাচ্ছি। এখন এই যে আমি R2 এর ভিতর দিয়ে পাস করব, এখন দেখো তো R2 এর ভিতর দিয়ে আমি তো লুপটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আমি যাব, এটা আমি প্রথমে ঠিক করে রাখছি যে আমি লুপটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কভার করব। তো এখন এই যে আমি R2 এর ভিতর দিয়ে গেলাম, দেখো তো এখানে R2 এর ভিতর দিয়ে যে যাইতে সময় কারেন্টের ডিরেকশন which is drawn with the white arrows and loop direction which is drawn with the green arrows, এটা কি সেম ডিরেকশন হলো নাকি অপোজিট ডিরেকশন? অপোজিট। অপোজিট। সো তাহলে এখানে অপোজিট হইছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কারেন্টের ডিরেকশন আর লুপ কনসিডারেশনের ডিরেকশন যেহেতু অপোজিট, সো তাহলে দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ নেগেটিভ ভোল্টেজ, রাইট? প্লাস এখন আমি যদি লুপটা কভার করতে নেই তখন আমার সরি, ভাই হ্যাঁ বলো। এই লুপটা ফর্ম কেন হবে? কারণ লাইক এটা ওই সাইড দিয়ে মেইন ইএমএফ এর পাওয়ার সাপ্লাইয়ের দিকে চলে যাবে না নেগেটিভ ইয়াতে? তুমি র্যান্ডমলি জাস্ট সার্কিটের যে কোনো একটা পয়েন্ট নিয়ে ওই সার্কিটের মধ্যে ঘুরে ওই পয়েন্টে ফেরত আনতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তুমি যে কোনো একটা র্যান্ডম একটা লুপ ধরবা, দেন ওই লুপের মধ্যে দেখবা যে তোমার টোটাল ভোল্টেজ রাইজ এন্ড ফল কি হবে, সাম আপ করলে পরে যে টোটাল ভোল্টেজ রাইজ কে পজিটিভ ধরলা, টোটাল ভোল্টেজ ফল কে তুমি নেগেটিভ ধরলা, রাইজ আর ফলের সামেশন করলে টোটাল হবে কত? 0। কেন? বিকজ যতটুকু রাইজ করবে, যে যতটুকু পজিটিভ ভোল্টেজ থাকবে ততটুকুই কি হবে? নেগেটিভ ভোল্টেজ হবে। অ্যাকর্ডিং টু উইচ ল? ল অফ কনজারভেশন অফ এনার্জি, যে তোমাকে যতটুকু ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে এর থেকে তো তুমি বেশি ভোল্টেজ ইউজ আপ করতে পারবা না, পারবা? তো টোটাল ভোল্টেজ or total energy throughout the circuit must remain the same. So তাহলে এরকম রুলটা দিয়ে আমরা করতেছি। ওকে, সো এখন জেরিন লাস্ট জিনিসটা, যে যখন নাকি আমরা লুপটা ফাইনালি এক্স এ এসে তো শেষ হবে, সো এক্স এ আসতে সময় আমার আরেকটা কম্পোনেন্টের ভিতর দিয়ে আসা লাগলো। কোন কম্পোনেন্ট? R1 নাকি? তখন R1 এর ভিতর দিয়ে কারেন্টের ডিরেকশন আর লুপ কনসিডারেশনের ডিরেকশন সেম হলো নাকি অপোজিট? অপোজিট হয়েছে। অপোজিট। সো তাহলে পজিটিভ হবে নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। সো তাহলে এখানের জন্য কি হবে? দিস উইল বি মাইনাস V1 and finally we will go back to what? Finally we will go back to our starting point. তো স্টার্টিং পয়েন্টে ফেরত আসলে পরে দিস ইজ দ্য কমপ্লিট লুপ। তো এখন কমপ্লিট লুপ দিয়ে গেলাম, যতগুলো কম্পোনেন্টের ভিতর দিয়ে গেছে সবগুলোর ভোল্টেজ কনসিডার করছি, যেটার মধ্যে কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন সেম ছিল ওখানে পজিটিভ ধরছি,
যেখানে কারেন্টের ডিরেকশন আর লুপ কনসিডারেশনের ডিরেকশন অপোজিট হইছে ওটাকে কি ধরছি, নেগেটিভ ধরছি। ওকে, সো এখন এই টোটাল ভোল্টেজের সামেশন, যে ভোল্টেজ রাইজ এন্ড ফল থ্রু আউট দ্য সার্কিট, তাদের সামেশন হবে আমাদের কত, 0 হবে না? So তাহলে the total summation must be equal to what? 0. According to which rule? Kirchhoff's loop rule. নাকি? তো তাহলে এইটা কি? এইটা এসে আমাদের এইটার সাথে একদম এক্স্যাক্টলি মিলে যাচ্ছে না? বলো তো? সো আমরা যখন নাকি এখানের মধ্যে কি করি, এই লুপ বাই লুপ ওরকম কনসিডার করি, যে আমরা কিন্তু 3টা লুপ 3 ভাবে করে ধরে একই রেজাল্ট পাইছি। দেখছো সাইমা, যে আমরা ফার্স্টে পাওয়ার সাপ্লাই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে কয় ভাবে যাওয়া যায়, 2 ভাবে যাওয়া যায়। সো 2টা লুপ আমরা নিছিলাম, একটা হোয়াইট কালারের লুপ, একটা ব্লু কালারের লুপ। তো ওইভাবে করে আমরা কি পাইছিলাম, V1 আর V2 মিলে কি হবে, V3 সমান হবে, তাই তো? দেন আমরা এটাকে ভেরিফাই করার জন্য আরেকটা সেপারেট লুপ ধরছি, যে গ্রিন কালারের লুপটা। তো গ্রিন কালারের লুপ থেকেও কি আমাদের সেম রেজাল্ট পাওয়া উচিত, এন্ড ইভেন্চুয়ালি আমরা কি পাইছি, ওই রেজাল্টটাই পাইছি। ঠিক আছে, সো এখানে থেকে বোঝা যায় যে কারশফস ল আমাদের কি করা যাবে, যে কোনো সার্কিটের জন্য একটা লুপ কনসিডার করলে এই রুল ফলো করলে উই উইল গেট দ্য কারেক্ট রেজাল্ট। বুঝতে পারছো সাইমা? জি ভাইয়া। ওকে, সো তাহলে কারশফস রুল গুলো আমাদের এরকম কেয়ারফুলি ফলো করা লাগবে, সো দ্যাট ম্যাথে আমাদের কখনো কোনো ভুল না যায়। ওকে, তো এখন বাকি সবার কি বোঝা হয়েছে যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ভোল্টেজ গুলো কনসিডার করছি আর বের করছি? কারো যদি কোনো কনফিউশন থাকে দেন তাহলে জিজ্ঞাসা করতে পারো, যদি না থাকে দেন আমরা স্টুডেন্ট বুক থেকে এই পার্টগুলি এখন আমরা রিডিং করে দেখব যে কোনো কিছু আমাদের বাদ পড়ছে নাকি ডিসকাস করার মধ্যে থেকে। ওকে, সো তাহলে সবাই যদি সবকিছু বুঝে থাকো, দ্যাটস ভেরি গুড। সো এখন আমরা স্টুডেন্ট বুকের মধ্যে যাই, লেটস সি কি কি আছে। সিরিজ এন্ড প্যারালাল সার্কিটস কি জিনিস, এখানে থেকে আমরা শিখবো কি কি, calculate currents, voltages and resistances in series and parallel circuits, derive equations for combining resistance in series and parallel circuits। তো ওই ডেরাইভেশন অলরেডি আমরা দেখে ফেলছি, তো এগুলা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এখন দেখি কি কাজ। The most important rules governing measurements in electrical circuits are the conservations of charge and conservation of energy। Conservation of charge দিয়ে হলো আমাদের জাংশন রুল, আর কনজারভেশন অফ এনার্জি দিয়ে হলো আমাদের লুপ রুল। কনজারভেশন অফ চার্জের জন্য হলো আমাদের জাংশন রুল, আর কনজারভেশন অফ এনার্জি দিয়ে হলো আমাদের লুপ রুল। আচ্ছা, ব্যাপারটা কিভাবে কাজ করে? These determine how currents, voltages and resistances change around any particular circuit। কেমন কি হয় আমরা দেখি। কারেন্টটা কি, the total amount of charge within a circuit cannot increase or decrease when the circuit is functioning। So তাহলে টোটাল চার্জের ভ্যালু আমাদের বাড়তেও পারবে না কমতেও পারবে না, বিকজ এটা তো একটা কনফাইন্ড একটা জায়গা, বাইরে থেকে আমাদের কোনো ইনপুট অফ চার্জ আসতে পারবে না, আর আমাদের সার্কিটের ভিতর থেকে কোনো চার্জ পার্টিকেল বাইরে এসকেপও করতে পারবে না এমন। তো লার্নিং টিপের মধ্যে কি বলতেছে, আচ্ছা সো এখন এখানে আমাদের লার্নিং টিপের মধ্যে কি বলতেছে, কারেন্টস আর মেজার্স অফ চার্জ ফ্লো থ্রু আ কম্পোনেন্ট, সো দে মাস্ট বি মেজার্ড ইন দ্য সেম লাইন অ্যাজ দ্য কম্পোনেন্ট। তো এর জন্য এমিটারদের কি করা হয়, সিরিজে প্লেস করা হয়, i.e. the emitters must always be placed in series next to the component। যে এই কম্পোনেন্টের কারেন্ট বের করতে চাই, তো তার সাথে সিরিজে আমি কি করব, একটা এমিটার অ্যাড করে দিব in order to get the correct reading of current। তো এখন কারেন্ট ইন সিরিজ সার্কিট, এটা তো আমরা জানি কারেন্ট সব জায়গায় সেম, এই যে এখানে এমিটার লাগাই, এখানে এমিটার লাগাই, এখানে এমিটার লাগাই, যেখানেই আমি অ্যাড করি না কেন, the emitters all of them will show the same value because লুপ হলো একটাই। তো তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট বাড়তেও পারবে না কমতেও পারবে না, the current will remain the same। তো এই জিনিসটা, any group of components that follow in series in a circuit with no junctions in the circuit, কোনো জাংশন নাই মানে কি, কোনো ব্রাঞ্চ নাই, তো তাহলে মাস্ট হ্যাভ দ্য সেম কারেন্ট
through all of them. সো তাহলে এমন হলো ব্যাপার। আর প্যারালাল সার্কিটে কি হয়, কারেন্টটা এই যে জাংশনে এসে কারেন্টটা কি হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। এই যে পজিটিভ থেকে 3 অ্যাম্পিয়ার অফ কারেন্ট আসতেছিল, দেন এই যে সে জাংশনটাতে রিচ করলো, এই যে জাংশনটাতে রিচ করলো, এই জাংশন থেকে সে কি করবে, জাংশন থেকে একটা কারেন্ট এইদিকে যাবে, একটা কারেন্ট এইদিকে যাবে। যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এইখানে গেল 2 অ্যাম্পিয়ার আর নিচে গেল 1 অ্যাম্পিয়ার। দেন 1 অ্যাম্পিয়ার এই দুটো কম্পোনেন্টের ভিতর দিয়ে যাবে, আর 2 অ্যাম্পিয়ার এই কম্পোনেন্টের ভিতর দিয়ে যাবে। দেন আবার এখানে 1 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার একসাথে কম্বাইন হয়ে, যে এই জাংশনের মধ্যে তারা আবার একসাথে কম্বাইন হয়ে টোটাল কারেন্ট কত বানায় ফেলবে, 3 অ্যাম্পিয়ার। সো এটা হলো আমাদের জাংশন রুল, যেটা আমরা দেখে আসছি অলরেডি লাস্ট ক্লাসে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, কারেন্টস ইন প্যারালাল সার্কিটস। whenever a current encounters a junction in a circuit, কি হবে, the charges can only go one way or the other, so the current must split. So তখন কারেন্টটা কি হয়ে যায়, স্প্লিট করে আর সেপারেট হয়ে যায়। কিভাবে, the proportions that travel along each possible path will be in the inverse proportion of the resistance along the path. কেমন, রেজিস্ট্যান্স যত বেশি ওই পাথ দিয়ে কারেন্টের ভ্যালু তত কম, রেজিস্ট্যান্স যত কম ওই পাথ দিয়ে কারেন্টের ভ্যালু তত বেশি। তো তাহলে if the path has high resistance, the current is less likely to go that way. However, the total along the branches must add up to the original total current. এইসব জিনিস আমরা সবকিছুই জানি। এখন এখানের মধ্যে ভোল্টেজেস অ্যারাউন্ড সার্কিটস। তো এখন এই কম্পোনেন্টের অ্যাক্রসে কত ভোল্টেজ ইউজ আপ হচ্ছে, মানে কি কত জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি অন্য ফর্মে কনভার্ট হবে, ওই জিনিসটা আমরা ভোল্টেজের মেজারমেন্ট থেকে পাই। তা কেমন ব্যাপার, ভোল্টেজেস ইন সিরিজ সার্কিটস কি হবে। আচ্ছা ফার্স্টে লার্নিং টিপের এটা দেখে নে, উপরে আছে কি জিনিস, voltages are measures of energy change as charge passes through a component. As such, they must be measured from one side to the other, i.e. the voltage must always be placed in parallel across the component. যে দুইটা সেপারেট পয়েন্টের মধ্যে কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হচ্ছে আর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, ওই জিনিসটা আমরা ভোল্টমিটার দিয়ে বের করব। সো এর জন্য ভোল্টমিটারকে কি করতে হয়, কম্পোনেন্টের প্যারালেলে অ্যাড করতে হয়। সো এমন হলো ব্যাপারটা। সো কাজটা কি, any group of EMFs that follow in series in a circuit with no junctions in the circuit will have a total EMF that is the sum of individual values. কেমন, that accounts for the direction of their positive and negative sides. For example, two 1.5 volt cells in a TV remote control will be in series so that their total EMF supply is 3 volt. This is also true for any string of potential difference in series. So তাহলে একটা 1.5, দুইটা সেম সিরিজে আছে, সো তাহলে 3, এখানে তিনটা সিরিজে আছে, সো 3 1.5 plus 1.5 plus 1.5 which is 4.5। এখন চারটা অ্যাড করছে, দেখো তিনটা কারেক্ট একটা ডিরেকশনে, আর একটা ড্রপ, আর একটা অ্যাড করছে কি অপোজিট ডিরেকশনে। সো তাহলে তিনটা মিলে 4.5 আর একটা অপোজিট ডিরেকশনে, সো -1.5। তো তাহলে +4.5 -1.5 করলে কত হবে, আবার 3 ভোল্ট হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানের মধ্যে শো করছে। এটা বুঝো নাই, না এটা দেখো, তুমি কি এটা বুঝছো, এইটা বুঝছো, এটা কিভাবে 3 ভোল্ট হইছে। হ্যাঁ 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 সো তাহলে 1.5 এই যে পজিটিভ আর নেগেটিভ আমাদের কানেক্ট করতে হবে না। সো তাহলে এখানে এটা বুঝছো, এটা 4.5 কেমনে হইছে, হ্যাঁ হ্যাঁ তিনটা ইউএস সিরিজ আছে, এখানে তিনটা কয়টা আছে cells। সিরিজে, চারটা। এই পজিটিভ এই নেগেটিভ একটা সেল 1.5, এই পজিটিভ এই নেগেটিভ আর একটা সেল 1.5। তো এটা কি কারেক্ট ওরিয়েন্টেশনে দেওয়া, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, দেন এখানে কি নেগেটিভ, এটা কি পজিটিভ। সো তাহলে এটা কত হলো, তিনটা মিলে একদম উপরেরটার মতো না 4.5। 4.5। এখন এইটা কেমন ভাবে অ্যাড করা আছে, পজিটিভটা কোন দিকে ফেস করা, অপোজিট ডিরেকশনে। অপোজিট ডিরেকশনে ফেস করা। সো তাহলে সে ভোল্টেজটা কোন দিকে অ্যাপ্লাই করতে চাবে, বাকি তিনটার অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করতে চাবে না। কতটুকু অ্যাপ্লাই করবে, একটা সিঙ্গেল সেল কত দিতে পারবে, 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট। সো তাহলে তিনটা মিলে পজিটিভ ডিরেকশনে দিবে 1.5 4.5, আর
একটা একা দিবে নেগেটিভ ডিরেকশনে 1.5। আচ্ছা, সো মারিয়া যে জিনিসটা বলতেছিলাম দেখো, সো তাহলে এই যে এই সেলটা কি আছে, একটা সিঙ্গেল সেলটা অপোজিট ডিরেকশনে দিচ্ছে কত 1.5, আর তিনটা 1.5 1.5 1.5 মিলে 4.5 দিচ্ছে এই ডিরেকশনে, যে এই ডিরেকশনে 4.5 আর এই ডিরেকশনে 1.5। সো তাহলে ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স এই চারটা মিলে কত দিবে? 3. তো ওই জিনিসটাই যে এখানে 3। Thank you. ওকে, সো তাহলে এই জিনিসটা ছিল যে আমাদের সিরিজে যদি পাওয়ার সাপ্লাই অ্যাড করা থাকে তো তাহলে কিভাবে কনসিডার করব আমাদের ওরিয়েন্টেশন অফ দা পজিটিভ এন্ড নেগেটিভ অফ দা পাওয়ার সাপ্লাই সেল, এই জিনিসটাকেও কনসিডারেশনে রাখতে হবে আর কি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমাদের পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট ভোল্টেজ দিচ্ছে। সো এখন একটা সিরিজ সার্কিট, সো কারেন্ট এখানেও 0.2 এখানেও 0.2, যেখানে একটা এমিটার লাগাবা কারেন্টের রিডিং কত আসবে? 0.2 আসবে। ওকে, তো এখন এখানে একটা কম্পোনেন্ট যার রেজিস্ট্যান্স হলো 10 ওহম, এখানে আরেকটা কম্পোনেন্ট যার রেজিস্ট্যান্স হলো 20 ওহম। এখন রেজিস্ট্যান্স কার বেশি? 20 ওহমের বেশি। কত বেশি? 2 টাইমস বেশি। সো তাহলে 20 ওহম রেজিস্টরটা কত টাইমস বেশি ভোল্টেজ পাবে? 10 ওহম রেজিস্টরের থেকে 2 টাইমস বেশি ভোল্টেজ পাবে। সো তাহলে তাদের রেশিওটা দেখো 4:2, মানে কত? 2:1। দেখছো একদম তাদের রেজিস্ট্যান্সের রেশিওর সাথে মিলে গেল না, যে 20:10 মানে কি 2:1। সো তাহলে 4:2 দ্যাট ইজ 2:1। সো তাহলে ভোল্টেজ ইজ শেয়ার্ড ইন দা রেশিও অফ রেজিস্ট্যান্সেস। এর জন্য এই রুলটা আমরা লিখে রাখছিলাম যে ভোল্টেজটা কি হয় সিরিজ সার্কিটে শেয়ার হয়ে যায় কম্পোনেন্টদের মধ্যে, কেমন রেশিওতে শেয়ার হবে? ইন দা রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্সেস, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ওকে, সো এটা হলো ব্যাপার। তো এখন এখানে ওয়ার্ড এক্সাম্পলের যে কথাটা বলছে এটা তোমরা নিজেরাই বুঝবে, এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করার দরকার নাই। প্যারালাল সার্কিটের ব্যাপারটা কি হয়? Voltages in parallel circuits, what happens? If the total voltage across any branch in a circuit is known, then the voltage across any other branch in the parallel that will be identical. So তাহলে L1, ভাই হ্যাঁ আমরা জাস্ট যদি নরমাল ওয়্যারে যদি ভোল্ট মিটার লাগাই তাহলে তো জিরো আসবে না? হ্যাঁ, আচ্ছা, যে এখানে তুমি একটা ভোল্ট মিটার লাগাইলা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই সার্কিটের এই দুটো পয়েন্টের মধ্যে কোনো কম্পোনেন্ট নাই যে ভোল্টেজ ইউজ করার মতো কেউ নাই। তো তাহলে পরে এখানের মধ্যে আমাদের ভোল্ট মিটার রিডিং আসবে কত? 0। ওকে, সো তাহলে এখন রেজিস্ট্যান্সের কথাটা কি বলতেছে? Resistance can be calculated from Ohm's law, যে resistance is equal to ratio of voltage and current, that is voltage divided by current. This can be done for any individual components or as a branch in a whole, as long as the voltage and current are known. This also means that if we follow the rules of current and voltage variations around series and parallel circuits, we come up with simple rules for the total resistance in series and parallel combination. কেমন? resistance in series এর জন্য এইভাবে করে ফর্মুলার ডেরিভেশনটা দেখাইছে, আমরা যেটা দেখছি ওইটা এক্স্যাক্টলি, এন্ড প্যারালেলের জন্য আমাদের ডেরিভেশন করে এই জিনিসটা শো করছে যেটা আমরা আগের থেকেই জানি। ওকে, সো এই ডেরিভেশন গুলো অলরেডি আমরা দেখে আসছি, সো এগুলা তোমরা স্টুডেন্ট বুক পড়লেই নিজে নিজে বুঝে যাওয়া উচিত। অলরাইট, এখন এক্সাম হিন্টে একটা কথা বলতেছে যে এখানে তারা ওয়ার্ড এক্সাম্পল গুলিতে বইয়ের ওয়ার্ড এক্সাম্পল গুলি ভালো মতো ফলো করবা, বিকজ this is the way you are expected to do your workings in exam. যে এক্সামের মধ্যে ডিরেক্টলি অ্যানসার না লিখে ওরা যে স্টেপ বাই স্টেপ যেমন ওয়ার্কিং গুলি শো করতেছে এমন ওয়েতে ওয়ার্কিং শো করবা যেন তুমি মার্ক না হারাও। অলরাইট, তো এই কথাটা এখানের মধ্যে বলে দিল। এখন রেজিস্টরস ইন ব্রাঞ্চ কম্বিনেশনস, সাইমা আমাদেরকে যেটা শিখাই দিছে অলরেডি, যে কি এই যে 100 কিলো ওহমের এই রেজিস্টর আর এই 100 কিলো ওহমের এই রেজিস্টর তারা কি আছে? প্যারালেলে আছে। আর এই 100 কিলো ওহমের রেজিস্টরটা মেইন ব্রাঞ্চের সাথে লাগানো। সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইন দা সার্কিট কি হবে? এই 100 আর এই 100 মিলায়ে তারা প্যারালেলে আছে। তো তাহলে প্যারালেলের জন্য প্রথমে বের করব, প্যারালেলের জন্য কত আসবে? 50।
এটা অ্যাকচুয়ালি মুখস্থ করে ফেলতে পারো, এটা একদম সবচেয়ে ইজি রুল। এটা কি, যে when two resistors of equal resistance are in parallel, the total resistance is halved. এটা কিভাবে হয় বলতে পারবা সাইমা? এটা অলওয়েজ ট্রু। তুমি যে কোনো দুইটা ভ্যালু বলো, যে এখানের জন্য তুমি যে কোনো দুইটা এরকম কম্পোনেন্ট দিলাম, তুমি যে কোনো একটা ভ্যালু বলো যে এত ওহমের রেজিস্টর নিয়ে তুমি দেখতে চাও, রিক্তি বলো তো। কি আমি বলবো? হ্যাঁ, রিক্তি বলো নাম্বারটা, আর সাইমা ম্যাথটা করে দিবে, সমস্যা নেই। রিক্তি যে কোনো একটা ভ্যালু বলো যে এত রেজিস্ট্যান্সের রেজিস্টর দিয়ে তুমি কাজ করতে চাও। 10। ওয়াও, এত কঠিন একটা নাম্বার দিলা। সাইমা তো এই ম্যাথ পারবেই না। এখন সাইমা বলো যে এই দুইটা রেজিস্টর মিলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? আচ্ছা, রেজিস্টারের ভ্যালু কি ডেসিমেল বা এমনি যায় না? হ্যাঁ যায়, ফিক্স নাম্বার থাকে। যায়। সাইমা এখন বলো তো এই দুইটা মিলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 0.29। ওয়াও, 0.2। থাপড়ায় তোমার 5 গাল ফালায় দেওয়া দরকার। মাত্র বলে আসছি ইকুয়াল রেজিস্টারে ও না না না, 0.1 5 0.2 মানে আল্লাহ। মীরা স্যারের তো ওটা নাম আবার হাফ ডুবাবা তুমি। করছিলাম, কেন জানি না। মীরা স্যারের নাম ডুবাবা তুমি। কি পরে আসছো? উনি না জানলে হয়েছে। কল দিয়ে জানাই দিব। ব্যাপারটা দেখো, ব্যাপারটা হলো এরকম অলওয়েজ, যে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 2 বাই 10। সো তাহলে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল, সরি, টোটাল রেজিস্ট্যান্সটাকে উপরে নিয়ে আসি। সো টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 10 বাই 2। সো তাহলে নো ম্যাটার হোয়াট ভ্যালু ইউ গিভ, হ্যাঁ, যে 10 দাও, 10,000 দাও, 10.5 দাও, 6.5 দাও, 6.75 দাও, যে কোনো ভ্যালু দাও, হোয়াট উইল হ্যাপেন? দেখো তুমি জাস্ট এখানে ভ্যালু না দিয়ে হোয়াট ইউ ডু, সাপোজ তুমি কোনো ভ্যালু না দিয়ে এমন করলা, কি করলা, জাস্ট জানো যে দুইটার রেজিস্ট্যান্স সেম, তো দুইটার রেজিস্ট্যান্সের নাম দিলা আর। ওকে সাইমা, তুমি দুইটার নাম দিলা আর। তো এখন তুমি টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করবা? 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই আর প্লাস 1 বাই আর, নাকি? জি ভাইয়া। তো এখন আর এর এলসিএম কত হবে? আর, তো 1 প্লাস 1। সো তাহলে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 2 বাই আর। সো তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল রেজিস্ট্যান্স? ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্সটা ছিল ওইটাকে 2 দিয়ে ডিভাইড করব, তাই তো? সো এই জিনিসটা হ্যান্ডি হয় কখন? যখন নাকি তুমি এমসিকিউ করবা, অনেক সময় দেখবা যে অনেক টাইপের এরকম ভ্যালুগুলি থাকবে, জাস্ট বারবার অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করা একটা বাজে প্র্যাকটিস। ভালো ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সার চেক করা ভালো, কিন্তু তোমার টাইম বাঁচানোর জন্য অর তুমি ম্যাথ করতে করতে কয়টা জিনিস এরকম হ্যাবিচুয়েটেড হয়ে যাবা, কি হবে দেখবা যে এই যে ইকুয়াল রেজিস্ট্যান্সের দুইটা রেজিস্টর যদি কি থাকে, প্যারালেলে থাকে, নো ম্যাটার হোয়াট দেয়ার ভ্যালুজ আর, দ্য টোটাল রেজিস্ট্যান্স উইল অলওয়েজ বি হোয়াট? হাফ। কেন? এই জিনিসটা আমরা এখানে জেনারেল একটা ফর্মুলা দিয়েও শো করতে পারছি। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে আমরা বলতে পারি যে এই দুইটা মিলে 50 কিলো ওহম আর এটা হলো 100 কিলো ওহম। তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে আর প্লাস আরপি। তো তাহলে 100 কিলো ওহম, সরি 100 কিলো ওহম, আর এখানে হলো প্যারালেলের জন্য 50 কিলো ওহম। তো তাহলে 150। এই যে 150, এই যে 100 আর 100 এর জন্য কত বের করছে? 50 আসছে। সো অলওয়েজ এই জিনিসটা হাফই হবে। ওকে, তো এই ব্যাপারটা মাথায় রাখলে পরে আমাদের অনেকগুলাই টাইম বেঁচে যাবে আর কি। ঠিক আছে, অনেক সময় টাইম বাঁচানোর জন্য এগুলা কয়টা কাজ করা লাগে।
তো এখন এখানের মধ্যে কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের ব্যাপারগুলো নিয়ে একটা সামারি করে দিছে, যেটা আমরা অলরেডি লিখে রাখছি নোটসের মধ্যে। কি কি? একটা হলো কারেন্ট কি হবে সিরিজের জন্য, থ্রু আউট দ্য সার্কিট কারেন্ট সেম। প্যারালেলের জন্য টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, জাংশনে এসে স্প্লিট হয়ে যাবে। ভোল্টেজের জন্য ব্যাপারটা কি? টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, যে ভোল্টেজ গেটস ডিভাইডেড ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস ইন আ সিরিজ সার্কিট। আর প্যারালেলের জন্য ভোল্টেজ ইজ দ্য সেম ফর ইচ ব্রাঞ্চ, তো প্রতিটা ব্রাঞ্চের জন্য ভোল্টেজ রিমেইন দ্য সেম। আর রেজিস্ট্যান্স সিরিজের জন্য R1 প্লাস R2, প্যারালেলের জন্য 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স অফ রেজিস্টর নাম্বার 1 প্লাস 1 বাই রেজিস্ট্যান্স অফ রেজিস্টর নাম্বার 2। তো তাহলে এইগুলো হলো আমাদের সার্কিটের ল গুলা আর সার্কিটের ফর্মুলা গুলি, যেসব জিনিস আমাদের মাথায় রাখলে ক্যালকুলেশন করতে খুবই ইজি হবে। অলরাইট, তো এখন এইগুলা জিনিস তোমাদের সানডের জন্য থাকবে হোমওয়ার্ক। একটা হলো চেক পয়েন্ট কোয়েশ্চেন অফ পেজ নাম্বার 177, 177 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন আর 179 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন। সো 177 আর 179 এই দুইটা পেজের যেই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি আছে, এগুলো থাকবে তোমাদের সানডের ক্লাসের আগের জন্য হোমওয়ার্ক, যে এগুলা করে তোমরা আমাকে হোমওয়ার্ক ফার্স্টে সাবমিট করবে ইনবক্সে, মেসেঞ্জারে ছবি পাঠাবা। দেন আমরা নেক্সট ক্লাসে ওই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি সলভ করার পর পটেনশিয়াল ডিভাইডার সার্কিট শুরু করব। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এইটা নিয়ে আমাদের 2-3টা লেকচার যাবে, এরপর জাস্ট ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে 2টা লেকচার। সো বিফোর হোয়াট 15th ডিসেম্বরের মধ্যে উই উইল বি ডান উইথ ইলেকট্রিসিটি। ওকে, 15th ডিসেম্বরের মধ্যে উই উইল বি ডান উইথ ইলেকট্রিসিটি, দেন আমরা এরপরে ওয়েভস স্টার্ট করব। তো তাহলে কি জানুয়ারির মধ্যে শেষ করতে পারবো না? হ্যাঁ, আমাদের 15 ডিসেম্বরের পরে আচ্ছা, ওয়েভসই তো লাস্ট টপিকটা, তারপর থেকে হ্যাঁ ওয়েভস এর সাথে ওই নেচার অফ লাইট, ওটা ওয়েভস এর সাথে, ওগুলো আমরা পড়ে ফেলবো, সমস্যা নাই। ঠিক আছে, সো তাহলে এই দুইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। আর থার্সডে তে যারা নাকি নতুন জয়েন করছো, তোমরা যদি এক্সাম দিতে চাও তাহলে ভালো, বাট তোমাদের কাছে তো বুকলেট নাই, এটা হলো একটা প্রবলেম। সো তোমরা যদি থার্সডে তে এক্সাম দিতে চাও, দ্যাটস ভেরি গুড, এক্সাম তোমরা দিতে পারো, বাট তোমাদের এক্সামের রুল গুলো ওখানে গ্রুপে বলে দিচ্ছি, যে এমসিকিউ থাকবে 45টা। প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমাদের ওয়ার্কিং শো করতে হবে, এক্সেপ্ট ফর সাম স্পেসিফিক কোয়েশ্চেন, যেগুলা গতকালকে রাতে কান্নাকাটি করতেছিল লামিয়া আর রিক্তি, বলতেছিল যে এইগুলা জন্য আমরা, হ্যাঁ হ্যাঁ লামিয়া তুমিও নতুন, ওইটাই। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো 45টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমাদের ওয়ার্কিং শো করা লাগবে এন্ড কারেক্ট অ্যান্সার দিতে হবে। তোমার যদি ওয়ার্কিং কারেক্ট অ্যান্সারও কারেক্ট, সো তাহলে পরে কি হবে? 2 মার্ক পাবা। যদি তোমার ওয়ার্কিং কারেক্ট থাকে, অ্যান্সার ভুল যায়, তাইলে পরে তখন কনসিডার করে যদি 1 মার্ক দেওয়া যায় 1 মার্ক দিব, যে ওয়ার্কিং তুমি কেমন ভাবে করছো, কত ডিটেইলসে ওইটা তুমি বুঝাইতে পারতে হবে আরেকজনকে, যে তুমি যে নিজে বুঝছো ওই জিনিসটা তোমার এভিডেন্স থাকতে হবে ওয়ার্কিং এর মধ্যে, যে তুমি যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা বুঝে অ্যান্সারটা করছো। হ্যাঁ, এসে লিখে দেওয়ার মতো টাইম তুমি পাইলে পরে তখন পাবা, সমস্যা নাই। তো এরপরে কি, ওই তো এখানের মধ্যে এর জন্য তোমার বুকলেট ফার্স্টে কালেক্ট করতে হবে, সিয়াম বুকলেট কালেক্ট করবা, দেন ওগুলো সলভ করবা। আর পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা যত না দিবা তত তুমি বুঝবা না যে তোমার আসলে অবস্থাটা কোন জায়গায়। এন্ড আরেকটা জিনিস কি, ওয়ার্কিং করলা না, অ্যান্সার কারেক্ট দিলা, তো তাহলে -1 পাবা। এটা জাস্ট স্পেসিফিক কয়টা কোয়েশ্চেনের জন্য এটা এক্সকিউজ করা যাবে। কেমন কোয়েশ্চেন? যে রিক্তি কালকে কয়টা কোয়েশ্চেন দিছে, লামিয়া কয়টা কোয়েশ্চেন দিছে, যে মনে করো মেলিয়েবল ম্যাটেরিয়ালের ডেফিনেশন দেওয়া, দেন বললো যে এটা কোন টাইপের ম্যাটেরিয়াল, ডাকটাইল, মেলিয়েবল, টাফ, ব্রিটেল, তো তাহলে ওখানের মধ্যে তো মেলিয়েবলই দিবা, জাস্ট লিখে দিবা কি দিস ইজ দ্য ডেফিনেশন ফর মেলিয়েবল ম্যাটেরিয়াল। ওকে, সো তাহলে এইগুলা না আমরা বাদ দিছি সিলেবাস থেকে, এইগুলা তো দেওয়ার কথা না। ওই তো এগুলা কয়টা এমসিকিউ তে তো আছে, তাও তোমাদের এটা সলভ করবা। ম্যাটেরিয়াল গুলা প্রপার্টি জেনে রাখা ভালো, মাঝে মাঝে এরকম তোমাদেরকে কয়টা এমন টাইপের কোয়েশ্চেন করতে পারে, যে তুমি মনে করো ক্রিকেটাররা হেলমেট পরে না, তো ক্রিকেটারদের এরকম হেলমেট বানাবা,
এখন হেলমেটের কেমন টাইপের প্রপার্টি থাকলে পরে ভালো, তো ওখানের মধ্যে তোমার কি বলতে হবে, হেলমেটদেরকে টাফ হইতে হবে তাহলে যেন তারা ইম্প্যাক্ট ফোর্সটাকে উইথস্ট্যান্ড করতে পারে। হ্যাঁ, যে এখানের মধ্যে কি না হয়, এখানের মধ্যে যেন তোমার বলটা যখন নাকি পেস বলার বল করলো, মাথায় যে হেলমেটে বল লাগছে, হেলমেট যদি এখন ফেটে যায় তো তাইলে কি হবে, তাহলে পরে তখন ক্রিকেটার তো ওখানে থেকে কোনো সেফ থাকতে পারলো না। সো এমন টাইপের কয়টা ব্যাপার তোমার মাথায় রাখা লাগবে আর কি, যে পার্টিকেল গুলার কি বলে ম্যাটেরিয়াল গুলার প্রপার্টি কেমন কিভাবে কাজ করতেছে। ওকে, তো এরপরে কি জিনিস, সো এরকম কয়টা কোয়েশ্চেন যে স্ট্রেট ডেফিনেশন অর স্ট্রেট কয়টা এমন যেগুলার এক্সপ্লেনেশন আসলে দেওয়ার মতো কিছু নাই, ওরকম কয়টা জিনিস তোমরা কি করতে পারবা, ওয়ার্কিং ছাড়া ওরকম অ্যান্সার দিতে পারবা। কিন্তু এই যে লামিয়া একটা দিছিল না, লামিয়া দিছিল নাকি রিক্তি দিছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না, লামিয়ারই মনে পড়তেছে যে ওই দিছিল যে এরকম। তা এখন বললো যে কোনটা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এর পয়েন্ট, ওকে, কোনটা ইউটিএস এর পয়েন্ট। সো তাহলে তুমি এ বি সি ডি, তো তাহলে তুমি অ্যান্সার দিলে সি, ইয়েস দেন কারেক্ট অ্যান্সার ইজ সি। কিন্তু কেন, বিকজ আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এর তোমার ডেফিনেশনটা বলা লাগবে, কি জিনিস, দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টেনসাইল স্ট্রেস দ্যাট আ ম্যাটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড। ওকে, সো এমন টাইপের ব্যাপারগুলো মাথায় রাখা লাগবে যে এইগুলা জিনিসের তোমার এক্সপ্লেনেশন দিতে হবে। আমি এক্সপ্লেনেশনের জিনিসটা এর জন্য ইনক্লুড করতেছি যে তোমাদের নিজেদের জন্য ভালো হবে, যে তোমরা অ্যাকচুয়ালি অ্যান্সার যখন করতে যাবা, এক্সপ্লেনেশন দিয়ে অ্যান্সার করতে যাবা, তখনই তুমি বুঝবা যে তোমার কনসেপ্ট আসলে কতটুকু ক্লিয়ার। তুমি যখন দেখবা যে তুমি হাঞ্চ করে একটা অ্যান্সার বের করতে পারতেছো বাট ইউ আর নট অ্যাকচুয়ালি শিওর যে এটা কেন বলতেছো, তাহলে কি ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে তোমার কনসেপ্টের মধ্যে এখনো ল্যাকিং আছে, তো ওগুলা নিয়ে তোমার ওয়ার্ক করতে হবে। বুঝতে পারছো? তো তাহলে আচ্ছা এইটা নিয়ে তোমার, হ্যাঁ বলো, কনসেপ্টে ল্যাকিং থাকলে ফার্দার কি স্টেপস নিতে পারবো? কনসেপ্টে ল্যাকিং থাকলে ওই লেকচারস গুলো ফার্স্টে পড়তে হবে, ওই রিলেটেড বই পড়তে হবে, আর ইউটিউবে অন্য চ্যানেলেরও তোমার ভিডিও ব্রাউজ করে করে দেখা বই লাগবে। পড়বো লল। ঠিক আছে, ইউনিট টু কখন দেব? এটাই তো, যে তুমি টাইম থাকতে সময় তখন তোমার কনসেপ্ট ক্লিয়ার করো না, ইউনিট 1 এর সময় ফাঁকিবাজি করছো দেখেই তো এখন ইউনিট 2 এর সময় আবার ইউনিট 1 পড়া লাগবে তোমার। প্রত্যেকটা জিনিসেরই তো তোমার এখানে ধরা খাইতেই হবে। এই যে তোমরা ও লেভেলস দাও নাই, এস দিতে সময় ফার্স্ট টাইম এক্সামের এক্সপেরিয়েন্স হবে, সো এক্সামের এক্সপেরিয়েন্স যাদের আছে তাদের থেকে তোমরা একটু পিছায় থাকবা, এমনই হবে অলওয়েজ। এসাস ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। সানডেতে আমরা আবার ইলেকট্রিসিটি কন্টিনিউ করব এন্ড থার্সডেতে তোমাদের টেস্ট হবে। ওকে, সো থার্সডেতে তোমাদের টেস্টের জন্য সবাই প্রিপেয়ার থাকবা। বাই বাই। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।